মৌলের আরো বিশেষ কিছু প্রশ্ন নিয়ে, এটা হলো এস ব্লক মৌলের প্রশ্নগুলোর উপর দ্বিতীয় ভিডিও আমার। চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম, আগে আমি 10টা প্রশ্ন লিখছিলাম, আজকে 11 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করবো। 11 নম্বর প্রশ্নটা হলো এস ব্লক মৌলের হাইড্রোক্সাইড সমূহ তীব্র ক্ষার ব্যাখ্যা করো। ঠিক আছে, এস ব্লক মৌলের হাইড্রোক্সাইড সমূহ তীব্র ক্ষার ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা দেখো খুবই সহজ। কিরকম সহজ দেখো, যে ক্ষার কারা জানো? ক্ষার হলো জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন যদি দান হয়, ঠিক আছে, জলীয় দ্রবণে ওইস আয়ন, যেটা বলা হয় আমাদের হাইড্রোক্সাইড আয়ন, হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সিল মূলক বলি আমরা, হাইড্রোক্সাইড আয়ন যদি দান হয়, তাহলে ওই পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দান হলে ওই পদার্থ ক্ষার হয়, ক্ষারধর্মী হয়। ওই পদার্থ কি হয়? ক্ষারধর্মী হয়। তাহলে জলীয় দ্রবণে আমার কি দান করা লাগবে? হাইড্রোক্সাইড দান করা লাগবে। এখন দেখো এস ব্লক মৌলের হাইড্রোক্সাইড সমূহ তীব্র ক্ষার। তাহলে এস ব্লক মৌলগুলো কি কি? আমরা আসি, আমাদের হাইড্রোজেন বাদগুলো হয় কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ঠিক আছে, ফ্রান্সিয়ামকে বাদ দিলাম, কারণ ওটা তেজস্ক্রিয় পদার্থ। আচ্ছা, এখন এদের হাইড্রোক্সাইড, তাহলে লিথিয়ামের হাইড্রোক্সাইডের নাম কি হবে বলো? অবশ্যই লিথিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়ামের হাইড্রোক্সাইডের নাম কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়ামের হাইড্রোক্সাইডের নাম কি হবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। রুবিডিয়াম হাইড্রোক্সাইডের নাম কি হবে? রুবিডিয়াম হাইড্রোক্সাইড। সিজিয়াম হাইড্রোক্সাইডের নাম কি হবে? সিজিয়াম হাইড্রোক্সাইড। এখন জলীয় দ্রবণে এরা কেন OH আয়ন দান করে, এই ব্যাপারটা আমরা ঠিকঠাক আমাদের বুঝতে হবে। ঠিক আছে, দেখো জলীয় দ্রবণের ব্যাপারটা একটু দেখো। এই যে এখানে লিথিয়াম হাইড্রোক্সাইড আছে, হ্যাঁ, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা সবাই কি আমাদের ক্ষার ধাতু। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণ হিসেবে আসি, এখানে আমরা এটাকে লিখতে পারি যেভাবে লিথিয়াম, অক্সিজেন, তারপর হলো কি হাইড্রোজেন। লিথিয়াম হাইড্রোক্সাইডটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেখানে কিনা অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে দুইটা, মানে দুই জোড়া মুক্ত ইলেকট্রন আছে কার? অক্সিজেনের। এখন তোমরা একটু খেয়াল করবা যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.2, লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান 1.2। ঠিক আছে, তাহলে এটা থেকে কি দেখা যায় যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বাদবাকি দুইটা পরমাণু অপেক্ষা অনেক বেশি। তাহলে এই যে বন্ধনের ইলেকট্রন, এই যে দেখো, এই যে অক্সিজেন হাইড্রোজেনের যে বন্ধন, এই বন্ধনের ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে যাবে, আবার লিথিয়াম অক্সিজেনের মধ্যে যে বন্ধন, এই বন্ধনের ইলেকট্রনগুলো কার দিকে যাবে? অক্সিজেনের দিকে যাবে। ঠিক আছে, এখন কোন বন্ধনের প্রতি এই অক্সিজেনের তীব্র চাহিদা থাকবে, সেটাই আমরা এখন খুঁজে বের করব। তাহলে তুমি বুঝতে পারবা যে কেন এখান থেকে OH আয়নটা বের হবে। দেখো এখানে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনের পার্টটা আছে, জাস্ট এই পার্টটা একটু লক্ষ্য করো। এই পার্ট থেকে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে এদের মধ্যে ডিফারেন্স কত? দেখো 3.5 মাইনাস 2.2, বিয়োগফলটা কত হয় এদিক থেকে? এই পার্ট থেকে বিয়োগফলটা হয় 1.3। তার মানে এখানে, মানে এই অংশটাতে 1.3 পোলারিটি, 1.3 পরিমাণ। ঠিক আছে, আর এই পাশে কি হচ্ছে দেখো, লিথিয়ামের সাথে অক্সিজেনের পার্টটা দেখো, এখানে হলো কি 3.5 আর 1.2, মানে ব্যবধানটা কত? 2.3। আচ্ছা, তাহলে এখন এখানে কি দেখা যাচ্ছে যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের অংশতে হলো 1.3, কিন্তু অক্সিজেনের সাথে লিথিয়ামের অংশটাতে হলো কত? 2.3। তাহলে এই অংশের পোলারিটি সবথেকে বেশি এই অংশের তুলনায়। তাহলে দুইটা অংশতেই পোলারিটি আছে,
বা একটাতে কম আর একটাতে বেশি। তো যেহেতু এখানে পোলারিটিটা বেশি, ফলে এই বন্ধনের ইলেকট্রনগুলো, এই যে এখানে এই বন্ধনে যে দুইটা ইলেকট্রন আছে, হ্যাঁ, এই দুইটা ইলেকট্রন কার দিকে যাবে? অক্সিজেনের দিকে যাবে। বুঝতে পারছো? এটার থেকে কিন্তু এই ইলেকট্রনের থেকে এই ইলেকট্রনের প্রতি চাহিদা বেশি থাকবে। তাহলে যখনই এখান থেকে এই দুইটা ইলেকট্রন অক্সিজেনের দিকে চলে যাবে, তখন এখান থেকে কিন্তু লিথিয়াম আলাদা হয়ে যাবে, OH মূলকটা আলাদা হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? এবার তাহলে এখন এখান থেকে দেখো, এখান থেকে লিথিয়ামটা ইলেকট্রন হারায়া এখানে সে কিসে রূপান্তরিত হয়ে যাবে? প্লাস আয়নে রূপান্তরিত হয়ে যাবে। পক্ষান্তরে এখান থেকে OH মাইনাসটা আবার আলাদা হয়ে যাবে, OH মাইনাস। তাহলে এখন কি দাঁড়ালো? এই যে লিথিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা কি পেয়ে গেলাম? ওকে, OH মাইনাস পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে প্রথমে কি বললাম যে জলীয় দ্রবণে OH মাইনাস মানে হাইড্রোক্সাইড আয়ন বা হাইড্রোক্সিল মূলক যদি দান হয়, তাহলে ওই পদার্থ কি ধর্মী হয়? ক্ষার ধর্মী হয়। তাহলে লিথিয়াম হাইড্রোক্সাইড পানির সাথে কি করবে? বিক্রিয়া করে OH মাইনাস আয়ন দান করবে। আর OH মাইনাস দান করার কারণে লিথিয়াম হাইড্রোক্সাইডটা একটা কি ধর্মী? ক্ষার ধর্মী। ঠিক একই ঘটনা হবে কার ক্ষেত্রে? সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম, সিজিয়াম অন্যদের ক্ষেত্রে ঠিক সেম ক্যাটাগরি। আমরা আরো একটা উদাহরণ প্র্যাকটিস করি। যেমন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা একটু বলি। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে যদি আমরা লিখি, তাহলে কিভাবে লিখবো? সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন। ওকে, তাহলে এখন এখানে অক্সিজেনের দুই জোড়া মুক্ত ইলেকট্রন আছে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.2, সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান 0.93। ওকে, তাহলে এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাওয়া যাবে? দেখো, 3.5, 2.2, এই যে এখানে এই অংশটাতে মানের ব্যবধান হয়েছে কত? 1.3। ঠিক আছে, এই যে অক্সিজেন হাইড্রোজেনের অংশে 1.3। এবার অক্সিজেনের সাথে যদি আমরা সোডিয়ামের হিসাব করি, তাহলে রেফারেন্সটা কত আসবে? এখানে রেফারেন্সটা আসবে 1 হলে 2.5, 2.5 এর একটু বেশি, 2.57 মেবি। এখানে ব্যবধানটা আসবে 2.57 ব্যবধান আসবে। ঠিক আছে, তাহলে দেখো অক্সিজেন হাইড্রোজেনের অংশের ব্যবধান হলো 1.3, আর অক্সিজেনের সাথে সোডিয়ামের অংশের ব্যবধান পোলারিটি কত? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 2.7। তাহলে যে অংশতে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, বন্ধনের ইলেকট্রনগুলো ওই অংশ থেকে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে ধাবিত হবে। তার মানে এই যে বন্ধনে দুটি ইলেকট্রন আছে, এই দুটি ইলেকট্রনের প্রতি চাহিদা বেশি থাকবে। কার চাহিদা বেশি থাকবে? অক্সিজেনের চাহিদা বেশি থাকবে। ফলে এখান থেকে সোডিয়ামটা আলাদা হয়ে যাবে, তার মানে ধাতুটা এখান থেকে মুক্ত হয়ে যাবে, আর বাদ বাকি থাকে কি এখানে? OH মাইনাস। তাহলে OH মাইনাসটা যেহেতু বেরিয়ে যাচ্ছে একসাথে, সুতরাং আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে হাইড্রোক্সাইড আয়ন দান করলে পদার্থ ক্ষার ধর্মী হয়, সুতরাং এটা ক্ষার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা দ্বিতীয় আরেকটা কোশ্চেন যাই। দ্বিতীয় কোশ্চেনটা হলো কি? দেখো, দ্বিতীয় কোশ্চেনটা হলো কি? 12 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেন। গ্রুপ 1 এর উপর হতে নিচের দিকে ক্ষার ধর্মিতা, এটা কিন্তু ক্ষার ধর্মিতা লেখা। ঠিক আছে, ক্ষার ধর্মিতা বৃদ্ধি পায়, ক্ষার ধর্মিতা বৃদ্ধি পায়। ব্যাখ্যা করো। তার মানে উপর হতে নিচের দিকে হাইড্রোক্সাইড সমূহের, হাইড্রোক্সাইড সমূহের ক্ষার ধর্মিতা বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখন এর আগে আমরা 11 নম্বর কোশ্চেনে আলোচনা করছিলাম যে ধাতুর সাথে OH থাকলেই ক্ষার। এটা নিয়ে আমরা এখন কথা বলবো না। এখন কথা বলবো কিভাবে এদের তীব্রতাটা বাড়ে। দেখো, এখন আমি আবার লিখতেছি লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড, সিজিয়াম হাইড্রোক্সাইড। ওকে,
তাহলে এদের এখানে আমাদের প্রশ্ন থেকে কি দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচের দিকে নামলে ক্ষার কমিতে পারে, তার মানে লিথিয়াম হাইড্রোক্সাইডের থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, তার থেকে OH মাইনাস তীব্র ক্ষার, তার থেকে Rb OH তীব্র ক্ষার, সব থেকে তীব্র ক্ষার কে সিজিয়াম হাইড্রোক্সাইড। এখন একটা ব্যাপার মাথায় রাখবা, জলীয় দ্রবণে যত দ্রুত OH মাইনাস দান হবে ক্ষারের তীব্রতা তত বাড়বে। কি বলছি বলো জলীয় দ্রবণে লিখে নাও জলীয় দ্রবণে যত দ্রুত হাইড্রক্সিল মূলক দান হবে, যত দ্রুত হাইড্রক্সিল মূলক দান হবে ওই পদার্থটি তত তীব্র ক্ষার, ওই পদার্থ তত কি ক্ষার তীব্র ক্ষার। এবার দেখো আমরা এখানে দেখবো এই যে আমরা এখানে 5টা হাইড্রোক্সাইড নিছি, এই 5টা হাইড্রোক্সাইডের মধ্যে কোনটা দ্রুত OH মাইনাস জলীয় দ্রবণে দান করবে, ঠিক আছে। তাহলে এখন আমরা ধারাবাহিকভাবে এগুলোকে একটু দেখি। দেখো এখানে আমাদের লিথিয়াম হাইড্রোক্সাইডটা আমি এভাবে লিখলাম, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমি এভাবে লিখলাম, তারপর পটাশিয়াম হাইড্রোক্সাইডকে আমি লিখলাম, তারপরে লিখলাম কি রুবিডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে লিখলাম কাকে সিজিয়াম হাইড্রোক্সাইড লিখলাম। ওকে, তো এখন আমাদের দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু OH মাইনাসটা ফিক্সড করা আছে, এখানে OH মাইনাস প্রত্যেকটাতেই আছে, যেহেতু প্রত্যেকটাতে OH মাইনাস আছে তার মানে এই যে প্রথম এই যে OH মাইনাস অংশ এখানে অক্সিজেনের 3.5 হাইড্রোজেনের 2.1 কিছু বইতে 2.1 ও দেওয়া আছে, হাজারি স্যারের বইতে, বাট মহসিন স্যারের বইতে 2.2, এটা হলো যে পর্যায় সারণীর নতুন ভার্সন আর কি, ঠিক আছে। তোমরা মহসিন স্যারের বইটা একটু ফলো করো দরিদ্র মানের জন্য। আচ্ছা এখানে 3.5 2.2, তো এখানে হলো ব্যবধানটা হলো 1.3, তাহলে এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই মানের ব্যবধানটা সেম থাকতেছে। এখানে 1.3 ব্যবধান তড়িৎ ঋণাত্মকতার মানে, এখানেও 1.3 ব্যবধান, এখানেও তড়িৎ ঋণাত্মকতার মানের ব্যবধান কত 1.3, এখানেও কত 1.3, এখানেও 1.3, তার মানে অক্সিজেন আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 1.3, কিন্তু তফাৎটা সৃষ্টি করবে কোথায়, এই যে ধাতুর সাথে অক্সিজেনের অংশটাতে। এটা ফিক্সড, বাট এই পার্ট কিন্তু ফিক্সড না, এই পার্টটা কিন্তু ফিক্সড না। কেন ফিক্সড না তোমরা এখনই একটু দেখতে পাবো, কারণ হলো এখানে অক্সিজেনের 3.5, অক্সিজেনের 3.5, কিন্তু লিথিয়ামের তো 1.2, আবার এখানে অক্সিজেনের 3.5, কিন্তু সোডিয়ামের তো 0.93, এখানে অক্সিজেনের 3.5, কিন্তু পটাশিয়ামের হলো কত 0.9 তড়িৎ ঋণাত্মকতার মান, এখানে অক্সিজেনের 3.5, রুবিডিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান 0.9, সিজিয়ামের 3.5, মানে অক্সিজেনের 3.5, সিজিয়ামের 0.7, ঠিক আছে, সরি 0.8, হ্যাঁ রুবিডিয়াম 0.8, সিজিয়াম 0.7। আচ্ছা তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো, এখানে ধাতুগুলোর তড়িৎ ঋণাত্মকতার মান চেঞ্জ হচ্ছে, তাহলে এখন 3.5 থেকে 1.2 যদি বিয়োগ দেই তাহলে আমাদের এখানে ডিফারেন্সটা কত হয়, এখানে ডিফারেন্সটা হয় কত হয় 2.3, এখানে ডিফারেন্সটা হয় 2.3। ওকে, এখানে ডিফারেন্সটা হয় কত সোডিয়ামের সাথে OH এর, এখানে ডিফারেন্সটা হয় 2.57। ওকে, এখানে ডিফারেন্সটা হয় কত, এখানে ডিফারেন্সটা হয় 2.6, এখানে ডিফারেন্সটা হয় 2.7, এখানে ডিফারেন্সটা হয় 2.8। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্যটা যত বেশি হবে, আমি আগেও বলছি এখনো আবার বলি মনোযোগ সহকারে শোনো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে বন্ধনের ইলেকট্রনগুলো তত বেশি করেই ওই অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে ঝুঁকে যাবে, ঠিক আছে। তাহলে এখন এখানে আমাদের এখানে তড়িৎ ঋণাত্মকতার মান 2.3, পার্থক্য সবথেকে বেশি কার সিজিয়ামের। দেখো তাহলে লিথিয়ামের এই বন্ধনের দুইটা ইলেকট্রন যতটা অক্সিজেনের দিকে ঝুঁকবে তার থেকে বেশি ঝুঁকবে সোডিয়ামেরটা, ঠিক আছে।
সোডিয়ামটা যতটা ঝুঁকবে তার থেকে আরো বেশি করে ঝুঁকবে পটাশিয়ামের ইলেকট্রন অক্সিজেনের দিকে। পটাশিয়াম থেকে রুবিডিয়ামের ইলেকট্রন আরো বেশি করে ঝুঁকবে, কারণ তড়িৎ ঋণাত্মকতার ব্যবধান কিন্তু বাড়তেছে। সিজিএমটা সর্বাপেক্ষা বেশি করে ইলেকট্রনগুলো এদিকে ঝুঁকবে, কারণ এখানে ডিফারেন্স কত 2.8, হিউজ পরিমাণ ডিফারেন্স। এখানে 2.3 পার্থক্য আর এখানে পার্থক্য হলো কত 2.8। এই পার্থক্যটা যত বেশি হবে বন্ধনের ইলেকট্রনগুলো তত বেশি কার দিকে যাবে, যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার দিকে যাবে। ঠিক আছে, ফলে যেহেতু এই বন্ধন এই ইলেকট্রনগুলো যেহেতু সবথেকে বেশি এদিকে মুভ করবে, ফলে এখান থেকে ওএইচটা মানে সিজিয়াম হাইড্রোক্সাইড থেকে ওএইচটা দ্রুততার সহিত বের হবে। সব থেকে দ্রুততার সহিত বের হবে সিজিয়াম থেকে ওএইচ মাইনাস। এটা সব থেকে দ্রুত বের হবে, সিজিয়াম প্লাস হবে আর প্লাস হবে কি ওএইচ মাইনাস। এটা সব থেকে দ্রুত বের হবে, ফার্স্ট এক নম্বরে বের হবে, ফার্স্ট এক নম্বরে বের হবে এটা। তাহলে সব থেকে তীব্র ক্ষার কে হবে? এই গ্রুপের সব থেকে তীব্র ক্ষার হবে সিজিয়াম হাইড্রোক্সাইড। সিজিয়াম হাইড্রোক্সাইডের তীব্রতা সব থেকে কি হবে বেশি হবে। এই কারণে আমরা কি বললাম, গ্রুপ 1 এর উপর থেকে নিচের দিকে ক্ষারধর্মিতা মানে হাইড্রোক্সাইড সমূহের ক্ষারধর্মিতা বাড়ে। তার মানে লিথিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের তীব্রতা বেশি, তার থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপর রুবিডিয়াম হাইড্রোক্সাইড, সব থেকে তীব্র বেশি কার সিজিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, উপর থেকে নিচের দিকে ক্ষারধর্মিতা কি বৃদ্ধি পায়। আশা করি ব্যাপারটা। এবার আমরা একটু ঘনত্ব নিয়ে কাজ করব। ঘনত্ব, ঠিক আছে, 13 নম্বর গ্রুপ একের মৌলসমূহের ঘনত্ব, গ্রুপ 1 এর মৌলগুলোর ঘনত্ব কম। গ্রুপ 1 এর মৌলগুলোর ঘনত্ব অন্য গ্রুপ অপেক্ষা কম। কারেকশন, অন্য গ্রুপের মৌল অপেক্ষা কম। ব্যাখ্যা করো। তার মানে 1 নম্বর গ্রুপের মৌলগুলোর ঘনত্ব সব থেকে কম। ঠিক আছে, এখন ঘনত্বটা ডিপেন্ড করবে কিসের উপরে? দেখো, ঘনত্ব মানে কি ভর বাই আয়তন। ঘনত্ব মানে কি ভর ডিভাইডেড বাই কি আয়তন, মনে থাকবে? আচ্ছা, ভর বাই আয়তন। তো এখানে ভর বলতে কি বোঝানো হয়েছে? এখানে ভর বলতে বোঝানো হয়েছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর, ওকে। ডিভাইডেড বাই আয়তন বলতে কি বোঝানো হয়েছে? পরমাণুর আয়তন। পরমাণুর আয়তন বোঝানো হয়েছে, ওকে। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, পারমাণবিক ভরের ভর যদি বাড়ে, এটা তো একটা ভগ্নাংশ, হ্যাঁ, ভগ্নাংশে বলছে কি পারমাণবিক ভর যদি বাড়ে, উপরের মানটা যদি বাড়ে তাহলে ঘনত্ব বাড়বে। আবার পরমাণুর আয়তনটা যদি কমে তাহলেও ঘনত্ব বাড়বে। কারণ আমাদের ব্যাপারটা হবে এরকম, পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভর যত বাড়বে আয়তন যত কমবে ঘনত্ব তত বৃদ্ধি পাবে, ওকে। তাহলে ঘনত্বের সাথে সম্পর্কটা আমরা কিভাবে দিতে পারি? পারমাণবিক ভর বাড়বে, আয়তন কমবে, আর হলো ঘনত্ব তাহলে বেড়ে যাবে। ঠিক আছে, তো এখন পর্যায় সারণীতে টোটাল গ্রুপ হলো কয়টা? 18টা। তো 18টা গ্রুপের, হ্যাঁ, গ্রুপ 1 থেকে শুরু করে যখন তুমি 18 পর্যন্ত যাবা তখন দেখবা 1 নাম্বার গ্রুপটা সর্ব বামে অবস্থান করতেছে। 1 2 3 17 18। ঠিক আছে, তাহলে গ্রুপ 1 নাম্বার হচ্ছে সবার আগে আর 18 নাম্বার হলো ধাপে ধাপে সবার পরে। এখন আমরা জানি কি একটা পর্যায় সারণী, তুমি একটা পর্যায়ের দিকে যাও আর গ্রুপের দিকে যাও, মানে একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে যাও আর একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে নামো। বাম থেকে ডান দিকে গেলেও পারমাণবিক ভর বাড়বে,
উপর থেকে নিচের দিকে নামলেও পারমাণবিক ভর বাড়বে। কথা একটু মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা এটা বলি যে লিখতে পারি একই পর্যায়ের বাম হতে ডান দিকে পারমাণবিক ভর, ঠিক আছে, পারমাণবিক ভর বৃদ্ধি পায়, পারমাণবিক ভর বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার কি পায়? হ্রাস পায়। পরমাণুর আকার হ্রাস পায় অর্থাৎ আয়তন হ্রাস পায়। পরমাণুর আকার হ্রাস পাওয়া মানে কি? অর্থাৎ আয়তন কি পায়? হ্রাস পায়। তাইলে তোমরা নিজেরা এখন বিশ্লেষণ করো, সূত্রতে বসাও, ঠিক আছে। ধরো আমরা যদি 1 নম্বর গ্রুপ থেকে সামনের দিকে আসি, যেমন ধরো আমরা যদি লিথিয়ামের কথা বলি, লিথিয়াম, তারপর বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তাইলে এই যে বাদিক থেকে ডান দিকে যত যাব, ঠিক আছে, এখানে আকারে সবথেকে বড় কি? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, ঠিক আছে। ওকে, তাহলে আকার বড়, আকার ধীরে ধীরে কি হচ্ছে? ছোট হচ্ছে। কিন্তু নিউক্লিয়ার আধান মানে নিউক্লিয়াসে যে আমাদের যে ভর থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, তাদের পরিমাণ কিন্তু বাড়তেছে। লিথিয়াম, বেরিলিয়াম, লিথিয়ামের কত? লিথিয়ামের হলো 8, বোরনের কত? 9, কার্বন কত? 12, নাইট্রোজেন কত? নাইট্রোজেন হলো 14, ঠিক আছে। লিথিয়াম কত? 7, ঠিক আছে। তাহলে এই যে দেখা যাচ্ছে কি আমাদের পারমাণবিক ভর ধীরে ধীরে কি হচ্ছে? বাড়তেছে। তাহলে পারমাণবিক ভর বাড়তেছে আর আয়তনটা ধীরে ধীরে কি হচ্ছে? কমতেছে। তাহলে ভর বাই আয়তনের অনুপাতটা, ভর বাই আয়তন, আমাদের ভর বাড়তেছে, আয়তন কমতেছে, সুতরাং ঘনত্ব কি হবে? বাড়বে। বুঝতে পারছো? তাহলে বাদিক থেকে ডান দিকে গেলে যদি ঘনত্ব বাড়ে, তাহলে ঘনত্ব সবথেকে কম কার? লিথিয়ামের। এবার বুঝতে পারছো? তার মানে এই যে গ্রুপ 1 এর যত মৌলগুলো থাকবে তাদের পারমাণবিক ভর ওই গ্রুপের মধ্যে সবথেকে কম, আবার তাদের আয়তন ওই গ্রুপের মধ্যে সবথেকে বেশি। কি বললাম? এই যে 1 নম্বর গ্রুপ, তাহলে আমাদের হিসেবে কি আসলো? হিসেবে আসলো এটা যে 1 নং গ্রুপের পারমাণবিক ভর অন্য গ্রুপ অপেক্ষা, পারমাণবিক ভর অন্য গ্রুপ অপেক্ষা কি হবে? পারমাণবিক ভর অন্য গ্রুপ অপেক্ষা কম, কিন্তু পরমাণুর আয়তন বেশি, তাই ঘনত্ব কম। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা 13 নম্বর প্রশ্নের উত্তরটা জেনে গেলাম। গ্রুপ 1 এর মৌলগুলোর ঘনত্ব অন্য গ্রুপের মৌল অপেক্ষা কম। এবার আমরা 14 নম্বর প্রশ্নটাতে একটু আসি। 14 নম্বর প্রশ্ন হলো গ্রুপ 1 এর উপর হতে নিচের দিকে গ্রুপ 1 এর উপর হতে নিচের দিকে ঘনত্ব বৃদ্ধি পায়। উপর হতে নিচের দিকে ঘনত্ব কি পায়? বৃদ্ধি পায়। এখন এখানে একটা মজাদার টুইস্ট আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে তোমাদের। গ্রুপ 1 এর উপর হতে নিচের দিকে ঘনত্ব বৃদ্ধি পায়। দেখো গ্রুপ 1 এর মৌলগুলো কি কি? ঘনত্ব তো এখন তোমরা অবশ্যই জানো, ঘনত্ব ইজ ইকুয়াল টু হলো কি? ভর বাই কি? আয়তন, ঠিক আছে। এখন উপর থেকে নিচের দিকে ঘনত্ব কেন বাড়ে? দেখো আমাদের মৌলগুলোর নাম কি কি? মৌলগুলোর নাম হলো
লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ঠিক আছে, তাহলে এখন ফ্রান্সিয়াম আছে। ঠিক আছে, তাহলে এখন দেখো উপর থেকে নিচের দিকে নামলে, উপর থেকে নিচের দিকে নামলে পারমাণবিক ভর নিঃসন্দেহে বাড়বে। পারমাণবিক ভর বৃদ্ধি পায়। ঠিক আছে, উপর হতে নিচের দিকে, উপর হতে নিচের দিকে, উপর হতে নিচের দিকে পারমাণবিক ভর বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং এবং পরমাণুর আয়তন বৃদ্ধি পায়। পরমাণুর আয়তন বৃদ্ধি পায়, দুইটাই কিন্তু এবার বাড়ে। ঠিক আছে, এবার কিন্তু দুইটাই বাড়ে, কিন্তু এই বাড়ার মধ্যে একটা প্রবলেম আছে। পারমাণবিক ভর যতটা বেশি বাড়ে, পরমাণুর আয়তনটা কিন্তু ততটা বেশি বাড়ে না। বুঝতে পারছো ব্যাপারটা? মূল প্রবলেমটা কিন্তু এখানে, দুইটাই বাড়ে, এই ব্যাপারটা একটু বুঝতে হবে, রেশিওটা একটু বুঝতে হবে যে হ্যাঁ আমার পারমাণবিক ভর বাড়তেছে, আয়তনটাও বাড়তেছে, কিন্তু পরমাণুর ভরটা যে হারে বাড়ে আয়তনটা কিন্তু সে অনুপাতে বাড়ে না। ঠিক আছে, তাহলে তখন হয় কি, তাই এই ব্যাপারটা আমরা একটু লিখে নিই। কিন্তু কিন্তু আমরা কি বলতে পারি, কিন্তু পারমাণবিক ভর যতটা বৃদ্ধি পায় আয়তন ততটা বৃদ্ধি পায় না। তাহলে গঠনটা কি দাঁড়াবে? আমাদের সূত্র কি? ভর বাই আয়তন। তার মানে আমাদের ভরটা যত বেশি বাড়ে, মানে ভরের বৃদ্ধির পরিমাণটা বেশি, এই কারণে আমি ডাবল তীর চিহ্ন দিলাম, মানে এটা বেশি হারে বাড়ে কিন্তু আয়তনটা বাড়ে কম। আয়তনটা আমি একটা তীর চিহ্ন দিলাম, এবার কি বলেছে? আয়তন কম বাড়তেছে কিন্তু ভরটা কি বাড়তেছে? অনেক বেশি করে বাড়তেছে। তাহলে ভগ্নাংশে উপরের মান যদি বেশি হয় আর নিচের মানটা যদি কম হয়, তাহলে ঘনত্বটা কি হয়? অবশ্যই বেশি হয়। ঠিক আছে, এই কারণে লিথিয়াম থেকে সোডিয়াম এর ঘনত্ব কি বেশি হয়, লিথিয়াম থেকে সোডিয়ামের ঘনত্ব বেশি হয়। কিন্তু এখানে আরেকটা ব্যতিক্রমিতা আছে, ব্যতিক্রমিতা হলো সোডিয়াম আর পটাশিয়ামের ক্ষেত্রে, কিন্তু বাদবাকিগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? লিথিয়ামের থেকে সোডিয়ামের ঘনত্ব বেশি, সোডিয়াম থেকে রুবিডিয়ামের ঘনত্ব বেশি, তার থেকে সিজিয়ামের ঘনত্ব বেশি, তার থেকে ফ্রান্সিয়ামের ঘনত্ব বেশি। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? উপর থেকে নিচের দিকে নামলে ঘনত্ব কি হয়? বাড়ে। কিন্তু সোডিয়াম আর পটাশিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা আরেকটা প্রশ্নে আমরা ব্যাপারটা নিয়ে আসবো, 15 নম্বর প্রশ্ন। ওকে, তাহলে 15 নম্বর প্রশ্নটা আমরা এখানে দেখি। আমরা 15 নম্বর প্রশ্নটা লিখতে পারি কিভাবে, যে সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের ঘনত্ব কম কেন? এখন দেখো ব্যাপারটা বুঝতে পারবো। আমি এখানে বলছি কি, উপর থেকে নিচের দিকে নামলে ঘনত্ব বাড়ে, তার মানে সোডিয়াম থেকে পটাশিয়ামের ঘনত্বটা বেশি হওয়ার কথা ছিল। ঠিক আছে, সোডিয়াম থেকে পটাশিয়ামের ঘনত্বটা কি বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমার প্রশ্নটা কি, সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের ঘনত্ব কম কেন? তাইলে সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের ঘনত্ব কম, আমার এখানে দেখো আমি এখানে কি বলছিলাম, এই যে পটাশিয়াম বাদে বাদ বাকি যে মৌলগুলো আছে, সেই মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক ভর যতটা বাড়ে আয়তন ততটা বাড়ে না। কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে, কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি সোডিয়াম অপেক্ষা অনেক বেশি, সোডিয়াম অপেক্ষা অনেক বেশি। অর্থাৎ এখানে ব্যাপারটা উল্টা ঘটে, অর্থাৎ সোডিয়াম থেকে পটাশিয়ামের পারমাণবিক ভর যতটা বাড়ে পরমাণুর
আয়তন তার থেকেও বেশি বাড়ে, তার থেকেও বেশি কি বৃদ্ধি পায়। তাহলে এখন কি দাঁড়ায় বলতো? এখন তোমরা একটু হিসাব করে দেখো, এখন হিসাবটা মিলাতে পারতেছো কিনা দেখো। এখন ঘনত্ব ইকুয়াল টু হলো কি ভর ডিভাইডেড বাই কি আয়তন। এখন আমি ভরকে দেব একটা তীর চিহ্ন আর আয়তনকে দেব আমি ডাবল তীর চিহ্ন। এটা দ্বারা কি বুঝতেছি যে ভর আমার যতটা বাড়ে আয়তন তার থেকে বেশি বাড়ে, তার মানে কি নিচের মানটা অনেক বেশি বাড়তেছে। তাই এই ভগ্নাংশের ক্ষেত্রে নিচের মান যদি বাড়ে ভাগফলটা কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে ঘনত্বটা কি হবে? কমতে থাকবে। আর এখানে ঘনত্বটা কি হবে? বাড়তে থাকবে। এই যে দুইটা রেশিও আমরা মিলাইলাম, এই দুইটা রেশিও ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এখানে আমাদের কি হচ্ছে, এখানে ভর যতটা বাড়তেছে আয়তনটা বাড়তেছে, বাট কম পরিমাণে বাড়তেছে, রেশিও বাড়ার রেশিওটা কম, ঠিক আছে? তাই উপরের মানটা বেশি বেশি করে বাড়ে, তাই এখানে ঘনত্বের মানটা ইনক্রিজ হয়, ঠিক আছে? কিন্তু এখানে ভর বাড়ে বাট আয়তনটা আরো বেশি হারে বাড়ে, মানে ভরের তুলনায় আয়তন বৃদ্ধির পরিমাণটা অনেক বেশি, এই কারণে ঘনত্বটা কি হয়? কমে যায়। বুঝতে পারছো? এই কারণে আমরা বলতে পারি সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের ঘনত্ব কম। ব্যাপারটা ক্লিয়ার কিনা দেখো। আমাদের 15 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন শেষ হলো। এবার আমরা 16 নম্বর কোশ্চেনটা নিয়ে আসি। 16 নম্বর কোশ্চেন দেখো, ক্ষার ধাতু সমূহ নরম কেন? নরম কেন ব্যাখ্যা করব। এই ব্যাপারটা ব্যাখ্যা করতে হলে আমাদের অনেক কিছু আলোচনা করতে হবে, বিশেষ করে ধাতব বন্ধনটাই আলোচনা করতে হবে পুরোটা, তা না হলে তোমরা বুঝতে পারবো না কোশ্চেনটা। আর আমরা যখন ধাতব বন্ধনটা নিয়ে এখন যখন আলোচনা করব, এই ধাতব বন্ধনের সাথে আরো কিছু কোশ্চেন আছে, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে হলো যে বিদ্যুতের পরিবহন করার যে ক্ষমতা। আমরা জানি যে ধাতু সমূহ কি করে? বিদ্যুৎ পরিবহন করে। তাই কিভাবে ধাতু সমূহ বিদ্যুৎ পরিবহন করে, এই টোটাল ব্যাপারটা ব্যাখ্যা করতে গেলে আমাদের ধাতব বন্ধন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা এখন আলোচনায় এই যে ক্ষার ধাতু নরম কেন, এই আলোচনায় আমরা যদি ধাতব বন্ধনটা করে ফেলি, তাহলে ধাতব বন্ধনের সাথে আমরা অন্যান্য মানে এই কোশ্চেন রিলেটেড আরো অন্যান্য যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা খুব সহজে পারবো, ঠিক আছে? এটা চলো আমরা আগে ধাতব বন্ধনটা শিখি, তারপর ধারাবাহিকভাবে আমরা বাদ বাকিগুলো চলে আসবো, ঠিক আছে? তাহলে আমরা শিখবো কি বলো, প্রথমে ধাতব বন্ধন, ঠিক আছে? দেখো ধাতব বন্ধন এটা ব্যাখ্যা করতে গেলে আমাদের ইলেকট্রন সমুদ্র মডেল দ্বারা ধাতব বন্ধনটাকে আমরা ব্যাখ্যা করব। এখানে আসলে ধাতুর মধ্যে ধাতব পরমাণুগুলো আসলে যে কিভাবে অবস্থান করে এর সঠিক কারণ বিজ্ঞানীরা এখনো একেবারে 100% ভাবে বা একক কোনো কারণ নির্ধারণ করতে পারেন নাই, ঠিক আছে? তো এই কারণে ধাতুর আচরণ যখন আমাদের ব্যাখ্যা করতে হয় তখন আমরা এক এক সময় এক একটা থিওরির দ্বার প্রান্তে যাই আর কি, এক একটা থিওরির সাহায্য নিই। তো আমরা এই যে ধাতুর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এটা কেন নরম, তাপবিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে, এই ধরনের আলোচনা যখন আমরা ব্যাখ্যা করব তখন আমরা অবশ্যই ধাতব বন্ধনে ইলেকট্রন সমুদ্র মডেলটা ব্যাখ্যা করব, ঠিক আছে? তাহলে আমরা ধাতব বন্ধন সম্পর্কে কোন মডেলটা জানবো? ইলেকট্রন সমুদ্র মডেলটা জানবো, ঠিক আছে? এখন সমুদ্রের মধ্যে তো থাকে পানি, ঠিক আছে? তাহলে এখানে আমরা ইলেকট্রন সমুদ্র মডেল, তার মানে এই সমুদ্রের মধ্যে অবশ্যই কি আছে? ইলেকট্রন আছে। পানিতে মানে সমুদ্রের মধ্যে পানিটা কি করে? সব সময় সঞ্চারণশীল অবস্থায় থাকে না? এখানে ইলেকট্রন সমুদ্রের মধ্যে ইলেকট্রনের সব সময় কি অবস্থায় থাকবে? গতিশীল অবস্থায় থাকবে, সঞ্চারণশীল অবস্থায় থাকবে, কেউ কখনো স্থির থাকবে না, কোনো ইলেকট্রন স্থির থাকে না পৃথিবীতে। এখন পর্যন্ত এমন কোনো ইলেকট্রন পাবা না যে ইলেকট্রন কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে, তাহলে পৃথিবী স্থির হয়ে যাবে, ঠিক আছে? আমাদের ইলেকট্রন কিন্তু অল টাইম গতিশীল। এই ইলেকট্রন সমুদ্র মডেলের মধ্যেও ইলেকট্রনটা কি অবস্থায় আছে? গতিশীল অবস্থায় আছে। এই গতিশীল ইলেকট্রনের কারণেই কিন্তু ধাতু সমূহ বিদ্যুৎ পরিবহন করে। দেখো আমরা পরের প্রশ্নের উত্তর আগেই চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা এখন ইলেকট্রন সমুদ্র মডেলটা ব্যাখ্যা করব। আচ্ছা, মনে রাখবা ধাতুর মধ্যে
ধাতুর মধ্যে ধাতব পরমাণুগুলো ক্যাটায়ন হিসেবে থাকে। আমরা এই ব্যাপারটা একটু লিখে নিই, ঠিক আছে? ধাতুর মধ্যে ধাতব পরমাণু সমূহ, ধাতুর মধ্যে ধাতব পরমাণু সমূহ ক্যাটায়ন রূপে অবস্থান করে। ক্যাটায়ন রূপে অবস্থান করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধাতুর মধ্যে ধাতব পরমাণু সমূহ ক্যাটায়ন রূপে অবস্থান করে। তাহলে ক্যাটায়ন হতে গেলে কি করতে হয়? অবশ্যই ইলেকট্রন ত্যাগ করতে হয়, তাই না? ইলেকট্রন ত্যাগ করছে। কারা ইলেকট্রন ত্যাগ করছে? ধাতু। ধাতু ইলেকট্রন ত্যাগ করে কিসে রূপান্তরিত হয়েছে? ক্যাটায়নে রূপান্তরিত হয়েছে। তাহলে ত্যাগকৃত ইলেকট্রনগুলো কই গেছে? ওই ত্যাগকৃত ইলেকট্রনগুলো ইলেকট্রন সমূহ ধাতব ক্লাসে সঞ্চারণশীল অবস্থায় আছে। কি অবস্থায় আছে? সঞ্চারণশীল অবস্থায় থাকে। ওকে, আচ্ছা, ধাতুর মধ্যে ধাতব পরমাণু সমূহ ক্যাটায়ন রূপে অবস্থান করে। তাহলে ক্যাটায়ন কেমনে হয়? ধাতু ইলেকট্রন ত্যাগ করে। তাহলে ওই ত্যাগকৃত ইলেকট্রনগুলো ধাতব ক্লাসে কি অবস্থায় থাকে? সঞ্চারণশীল অবস্থায় থাকে। এখন যে লাইনটা বলবো, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। লাইনটা কি জানো? লাইনটা হলো ধাতব ক্লাসে, মনে রাখবে এই লাইনটা সবসময় মনে রাখবে। ধাতব ক্লাসে ইলেকট্রনের ঘনত্ব যত বেশি হবে, ধাতব বন্ধনটি তত শক্তিশালী হবে। ধাতব বন্ধনটি তত কি হবে? শক্তিশালী হবে, ঠিক আছে? এই লাইনটাই হলো আমাদের মেইন লাইন। কি হলো আমাদের? তাহলে আমরা দেখব কোন ধাতুর ক্লাসে ইলেকট্রনের ঘনত্বটা কতটা শক্তিশালী। তো শক্তিশালী যত বেশি হবে, ঘনত্বটা যত বেশি হবে, হ্যাঁ, ধাতব বন্ধনটা তত বেশি কি হবে? শক্তিশালী হবে। তাহলে আমরা কি দেখবো? ধাতব বন্ধনে ইলেকট্রনের ঘনত্বটা কত বেশি, এই জিনিসটা দেখবো, ঠিক আছে? ধাতব বন্ধনে যে ধাতব বন্ধনে ইলেকট্রনের ঘনত্বটা যত বেশি হবে, ওই ধাতব বন্ধনটা তত বেশি কি হবে? শক্তিশালী হবে। আচ্ছা, তাহলে এখন আমরা ক্ষার ধাতুর কথায় আসি। এই ব্যাপারটা আমরা ক্ষার ধাতুর কথায় আসি। তাহলে ক্ষার ধাতু সমূহেরা পর্যায় সারণীর 1 নম্বর পর্যায়ে অবস্থান, মানে পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে অবস্থান করে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ক্ষার ধাতু সমূহ পর্যায় সারণীর কোথায়? 1 নং পর্যায়ে অবস্থান করে এবং এদের আকার অন্য গ্রুপ অপেক্ষা বেশি। এদের আকার সব থেকে বেশি, এটা আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ, এদের আকার সব থেকে বেশি, এদের আকার সব থেকে বড়, ঠিক আছে? কিন্তু ক্লাসে তো একটা ইলেকট্রন ত্যাগ করে। কিন্তু ক্লাসে কি করে বলো? একটা ইলেকট্রন ত্যাগ করে। কিভাবে দেখো? এই যে লিথিয়াম, সোডিয়াম, তারপর পটাশিয়াম, রুবিডিয়াম, তো এরা কি করে দেখো? লিথিয়াম তার ধাতব ক্লাসে একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে হয় কি লিথিয়াম প্লাস। সোডিয়াম তার ধাতব ক্লাসে একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে হয় কি সোডিয়াম প্লাস। পটাশিয়াম তার ধাতব ক্লাসে একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে হয় কি পটাশিয়াম প্লাস। রুবিডিয়াম তার ধাতব ক্লাসে একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে হয় কি রুবিডিয়াম প্লাস। তাহলে আমরা কি বলছি? অন্যান্য গ্রুপগুলোর তুলনায় হলো ক্ষার ধাতুর যে 1 নম্বর গ্রুপ, এদের আকার বড়। আকার যদি বড় হয়, ধাতব ক্লাসের মাঝখানে ফাঁকা জায়গা কি থাকে? কম থাকে, বেশি থাকে। হ্যাঁ, আকার যদি বড় হয়, আকার যত বড় হবে, আকারটা যদি আরো বড় হয়, ধাতব ক্লাসের মাঝখানে, কি হবে? ফাঁকা জায়গা বেশি থাকবে। তাইলে ফাঁকা জায়গা যত বেশি, কিন্তু ইলেকট্রন তো আর বাড়তেছে না। দেখো, সবাই কিন্তু এখানে ইলেকট্রন কয়টা করে ত্যাগ করতেছে? একটা করে ইলেকট্রন ত্যাগ করতেছে। এখানেও ইলেকট্রনের ঘনত্ব, তাহলে এখানে ইলেকট্রনের ঘনত্ব কি হবে? কম হবে না?
ঠিক আছে, এই যে মাঝখানে যে ইলেকট্রনগুলো যে ঘুরে, এই যে ইলেকট্রনটা যে মাঝখান দিয়ে ঘুরতেছে, ঠিক আছে, তাহলে এটার আকার যত বড় হবে মাঝখানে ফাঁকা জায়গা কম হবে, হ্যাঁ, আর ইলেকট্রনের সংখ্যা তো সমান থাকতেছে, তাহলে আকার বৃদ্ধিতে ইলেকট্রনের ঘনত্ব কমে যাচ্ছে ধাতব ক্লাসে। আর আকার যত বাড়বে আমাদের ইলেকট্রন ঘনত্ব যদি কমে, তাহলে ধাতব বন্ধনটা কি হবে, শক্তিশালী হবে নাকি দুর্বল হবে? আমি কি লিখছি? অবশ্যই দুর্বল হবে। এই যে দেখো এখানে কি লেখা আছে, ধাতব ক্লাস ইলেকট্রনের ঘনত্ব যত বেশি হবে বন্ধনটা তত শক্তিশালী হবে, আর ঘনত্ব যত কম হবে বন্ধনটা তত দুর্বল হবে। তাহলে আকার যদি ছোট হয় ঘনত্ব বেশি হয়, আকার যদি বড় হয় ঘনত্ব কম হয়। তাহলে বড় আকারের কারণে ঘনত্ব কম, বন্ধন হবে দুর্বল, আর দুর্বল বন্ধন হইলে সেটা নরম হবে। যেহেতু আমরা জানি ক্ষার ধাতু সমূহ অন্যান্য গ্রুপের তুলনায় ক্ষার ধাতু সমূহের আকার সব থেকে বড় এবং এরা ক্লাসে মাত্র একটা ইলেকট্রন ত্যাগ করে, এই কারণে আমরা বলতে পারি ক্ষার ধাতুর ধাতব ক্লাসে ইলেকট্রনের ঘনত্ব সব থেকে কম। আর ক্ষার ধাতুর ধাতব ক্লাস ইলেকট্রন ঘনত্ব কম হয়ে যাওয়ার কারণে এর ধাতব বন্ধনটা দুর্বল, আর ধাতব বন্ধন দুর্বল তাই ক্ষার ধাতু সমূহ নরম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এখন এই প্রশ্ন অনুসারে আমরা পরবর্তীতে 17 নম্বর প্রশ্নটাতে একটু যাব। 17 নম্বর প্রশ্নটা হলো আমাদের 17 নম্বর প্রশ্নটা হলো গ্রুপ 1 এর উপর হতে নিচের দিকে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, হ্রাস পায়। উপর হতে নিচের দিকে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক হ্রাস পায়, ঠিক আছে? তাহলে এই ব্যাখ্যাটা আমরা কিভাবে করব? আচ্ছা, তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অবশ্যই ধাতব বন্ধনের উপর ডিপেন্ড করবে। এখন আমরা এক লাইনেই বুঝতে পারবো, বেশি প্রবলেম হবে না। হ্যাঁ, আমরা বলবো কি, ধাতব বন্ধন যত বেশি শক্তিশালী, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি। এই এক লাইনে শেষ, আর কোনো স্পেশাল কথা হবে না। আমরা এখন শুধু বের করবো কোনটা শক্তিশালী, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তত কি হবে, বেশি হবে। তাই এখন একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হলো কি, এই যে আমাদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এখন লিথিয়ামের ধাতব ক্লাসটা আমি এভাবে লিখি, লিথিয়ামের সাইজ তো ছোট, এই হলো লিথিয়ামের ধাতব ক্লাস, হ্যাঁ, এটা হলো লিথিয়ামের, ওকে। আচ্ছা, লিথিয়াম প্লাস লিখলাম। আচ্ছা, তারপর হলো সোডিয়াম, সোডিয়ামের আরেকটু কি হবে, বড় হবে না, এই আরেকটু বড় দিয়ে দিলাম, ঠিক আছে, আরেকটু বড় দিয়ে দিলাম, এটা হলো সোডিয়াম প্লাস, ওকে। তারপরে কি, পটাশিয়াম, পটাশিয়ামের সাইজ তো আরো একটু বড় হবে, তাহলে এটাকে আরো একটু বড় দেখালাম, ঠিক আছে, এটাকে আরো একটু বড় দেখালাম, ওকে। আচ্ছা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে এইভাবে তো রুবিডিয়াম, সিজিয়াম, এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না, ধারাবাহিকভাবে যাবে, ঠিক আছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম তিনটা দেখালাম, বাদ বাকিগুলো পটাশিয়ামের থেকে রুবিডিয়ামের আকার আরো বড়, তারপরে সিজিয়ামের আকারটা কি আরো বড়। আচ্ছা, তো এখন এখানে দেখো সবাই কিন্তু একটা ইলেকট্রনই ত্যাগ করে। দেখো লিথিয়াম তার ধাতব ক্লাসে একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়ামও একটা ইলেকট্রন ত্যাগ করে, পটাশিয়ামও একটা, রুবিডিয়ামও একটা, সিজিয়ামও একটা। এখন যেহেতু সবাই একটা করে ইলেকট্রন ত্যাগ করতেছে, তাহলে ধাতব ক্লাসে ইলেকট্রন সংখ্যা তো সমান, কিন্তু লিথিয়াম থেকে সোডিয়ামের ধাতব ক্লাসের মাঝখানে ফাঁকা জায়গা বেশি, ঠিক আছে, ধাতব ক্লাসের মাঝখানে ফাঁকা জায়গা বেশি। পটাশিয়ামের ধাতব ক্লাসের মাঝখানে কি হবে, ফাঁকা জায়গা আরো বেশি হবে। তাহলে এই ধাতব ক্লাসের মধ্যে লিথিয়ামের ইলেকট্রনের ঘনত্ব সব থেকে বেশি, লিথিয়াম ক্লাসের ধাতব ক্লাসে ইলেকট্রন ঘনত্ব বেশি। এখানে আমাদের ইলেকট্রন ঘনত্ব বেশি, ইলেকট্রন ঘনত্ব সব থেকে কি বেশি। সোডিয়াম ক্লাসের ইলেকট্রন ঘনত্ব লিথিয়াম অপেক্ষা কম, লিথিয়াম প্লাস অপেক্ষা কম, ওকে। আবার পটাশিয়াম প্লাসের যে এখানে যে ইলেকট্রন ঘনত্ব, এই ইলেকট্রন ঘনত্বটা
ইলেকট্রন ঘনত্ব সোডিয়াম অপেক্ষা কম, সোডিয়াম অপেক্ষা কম। তাহলে কি দেখা যাচ্ছে যে উপর থেকে নিচের দিকে নামলে পরমাণুর আকার বাড়ে, কিন্তু পরমাণুর আকার বাড়ে, ঠিক আছে, পরমাণুর আকার বাড়া মানে কি ধাতব ক্লাসে ফাঁকা জায়গাটা বাড়তেছে, কিন্তু ধাতব ক্লাসে ইলেকট্রনের সংখ্যাটা কি থাকতেছে, ইলেকট্রনের সংখ্যাটা সেম থাকতেছে, তাই ধাতব বন্ধনটা কি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। বুঝতে পারছি ব্যাপারটা? আর ধাতব বন্ধন দুর্বল হয়ে যাওয়া মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তাহলে লিথিয়ামের থেকে সোডিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তার থেকে পটাশিয়াম কম, তার থেকে রুবিডিয়াম কম, তার থেকে সিজিয়ামের কম। তাহলে আমরা গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের আমরা কি নিম্ন ক্রম বলতে পারি, তাই না? নিম্ন ক্রম মানে কি জানো, বড় থেকে ছোট। তাহলে সব থেকে বেশি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক লিথিয়াম, হ্যাঁ, তার থেকে কম কার সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর কি সিজিয়াম। বুঝতে পারছো কিনা ব্যাপারটা? আচ্ছা, এটা যদি হয় ব্যাপার, তাহলে আরেকটা ব্যাপার কি হবে, গ্রুপ 1 এর তুলনায় গ্রুপ 2 এর গ্রুপ 2 এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। পরের কোশ্চেনটা যে 18 নম্বর কোশ্চেন, ঠিক আছে? 18 নম্বর কোশ্চেনটা কি হবে? 18 নম্বর কোশ্চেন, গ্রুপ 1 অপেক্ষা গ্রুপ 2 এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি, ঠিক আছে? এটা কিভাবে হবে দেখো, তাহলে ওই তো একই রেশিও অনুসারে আমরা আসবো। আচ্ছা, আমরা জানি কি একটা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কি পায়, হ্রাস পায়। এখন এই গুণ মিলাই বলতে পারবো, পরমাণুর আকার হ্রাস পায়। 1 থেকে 2 এর পরমাণুর আকার কম, গ্রুপ 1 অপেক্ষা গ্রুপ 2 এর আকার ছোট, ঠিক আছে? এবং আরেকটা মজার ব্যাপার আছে, আরেকটা বেনিফিট আছে গ্রুপ 2 এর। আরেকটা বেনিফিট কি জানো, গ্রুপ 1 এর মৌলগুলো, এই যে গত ক্লাসে আগের ক্লাসে একদম প্রথম দিকে আমরা এক মানে প্রথম প্রশ্নটাই আমরা পড়াইছিলাম মনে হয়, যে সোডিয়ামের জারণ সংখ্যা 1, মানে গ্রুপ 1 এর জারণ সংখ্যা হলো যে +1, আর গ্রুপ 2 এর মৌলগুলোর জারণ সংখ্যা +2, ঠিক আছে? তো এখানে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে তারা তাদের ধাতব ক্লাসে একটা ইলেকট্রন ত্যাগ করবে, আর গ্রুপ 2 এর মৌলগুলো তাদের ধাতব ক্লাসে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে কাহিনী কি হয়ে গেল দেখো, 1 এ তো হলো যে গ্রুপ 2 এর আকার ছোট, 2 এ হলো যে কি ইলেকট্রন সংখ্যা 1 ইলেকট্রনের দ্বিগুণ। তাহলে কি দাঁড়াবে বলতো, গ্রুপ 2 এর ধাতব ক্লাসে ইলেকট্রনের ঘনত্বটা কি হবে, বেশি হবে। আর ধাতব ক্লাসে ইলেকট্রনের ঘনত্ব যত বেশি হবে, ধাতব বন্ধন তত বেশি শক্তিশালী হবে, আর ধাতব বন্ধন যত বেশি শক্তিশালী হবে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তত বেশি হবে। তাহলে আমরা ব্যাপারটাকে এইভাবে বলতে পারি, হ্যাঁ, তাহলে গ্রুপ 1 আর গ্রুপ 2, তাহলে এখানে আমরা যদি লিথিয়াম নেই, এখানে নেব কাকে, বেরিলিয়ামকে। তাহলে লিথিয়াম আর বেরিলিয়ামের সাথে যখন তুমি তুলনা করবে তখন কি হবে, লিথিয়ামের আকারটা যতটুকু, হ্যাঁ, বেরিলিয়ামের আকারটা তার থেকে কিন্তু ছোট, ঠিক আছে? তার থেকে আরো কি ছোট, লিথিয়াম অপেক্ষা বেরিলিয়ামের আকারটা কি আছে, আমি ছোট আছে। পক্ষান্তরে তোমার লিথিয়াম তার ধাতব ক্লাসে একটা ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু বেরিলিয়াম তার ধাতব ক্লাসে দুইটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এখানে একে তো আকারে ছোট, আকার ছোট, ইলেকট্রন বেশি, ঠিক আছে? আকার ছোট, ইলেকট্রন বেশি, ফলে ধাতব ক্লাসে ইলেকট্রন কি বেশি, ঘনত্ব বেশি। ধাতব ক্লাসে ইলেকট্রন ঘনত্ব বেশি। এখানে সেম জিনিস, এখানে কিন্তু উল্টা, এখানে আকার বড়, এর অপেক্ষা আকার বড়, ইলেকট্রন কম। ধাতব ক্লাসে ইলেকট্রন ঘনত্ব কম, ঠিক আছে? এই কারণে এই ধাতব বন্ধনটা দুর্বল। তাহলে গ্রুপ 1 এর মৌলগুলোর ধাতব বন্ধন অপেক্ষা গ্রুপ 2 এর মৌলগুলোর ধাতব বন্ধনটা স্ট্রং। যেহেতু স্ট্রং,
এই যে এখানে আমি আবার একটু বলি যে এখানে যেহেতু এই যে এখানে ধাতব ক্লাসে যে ইলেকট্রনের যে ঘনত্ব, এখানে ইলেকট্রন ঘনত্ব সব থেকে বেশি। এই যে এই জায়গাগুলোতে ইলেকট্রন ঘনত্বটা কি হবে, বেশি হবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে যা আছে ঘনত্ব তার থেকে এখানে ঘনত্বটা বেশি। তাহলে ঘনত্ব বেশি হলে কি হবে, ধাতব যে পরমাণুগুলো আছে তার অনেক বেশি ভাবে পরস্পরের সাথে কি করবে, আকর্ষণ করবে, ঠিক আছে। এই ও এখানে অনেক বেশি আকর্ষণ হবে, প্রবল ভাবে আকর্ষিত হবে, নিজেদের মধ্যে আকর্ষণটা কি হবে, প্রবল হবে। এই প্রবল আকর্ষণের কারণে করোনা বিস্তার কি হবে, বেড়ে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। তাহলে আমরা পড়লাম কি, গ্রুপ 1 অপেক্ষা গ্রুপ 2 এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি বেশি। এবং আমরা 19 নাম্বার কোশ্চেন জানবো। এখানেই আমরা বলি সেটা হলো এস ব্লক মৌলসমূহ, এস ব্লক মৌলসমূহ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। ওকে, তাহলে তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী কেন হয় বলো? ধাতব ক্লাসে মুক্ত ইলেকট্রন চলাচলের কারণে। তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী কখন হবে? যখন মুক্ত ইলেকট্রন চলাচল করবে, মুক্ত ইলেকট্রন চলাচলের কারণে তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ওই যে ইলেকট্রন সমুদ্র মডেল, ইলেকট্রন সমুদ্র মডেলের মধ্যে কি হচ্ছে, ইলেকট্রন সমুদ্র মডেলের মধ্যে কি হচ্ছে আমরা আরেকটু দেখে নেই। ইলেকট্রন সমুদ্র মডেলের মধ্যে কি বলছি আমরা, যে ইলেকট্রন সমূহ ধাতব ক্লাসে কি অবস্থায় থাকে, দেখো কি লেখা আছে, ইলেকট্রন সমূহ ধাতব ক্লাসে সঞ্চারণশীল অবস্থায় আছে, ঠিক আছে। তাইলে এই যে ধাতব ক্লাসে যে লাল লাল দিয়ে এগুলো ইলেকট্রন বুঝাইছি, ঠিক আছে। তাহলে ধাতব ক্লাসে ইলেকট্রনগুলো কি অবস্থায় আছে, সঞ্চারণশীল অবস্থায় আছে। এই যে এখানে ধাতব ক্লাস, লিথিয়ামের ধাতব ক্লাসে এই যে ইলেকট্রনগুলো সঞ্চারণশীল অবস্থায় আছে, বেরিলিয়ামের ধাতব ক্লাসে ইলেকট্রনগুলো কি অবস্থায় আছে, সঞ্চারণশীল অবস্থায় আছে। তাহলে ধাতব ক্লাসের প্রত্যেকটা ধাতুরই এস ব্লকে, সেটা গ্রুপ 1 হোক বা গ্রুপ 2 হোক, সেটা আকারে ছোট হোক বা আকারে বড় হোক, প্রত্যেকের ধাতব ক্লাসে কি আছে, ইলেকট্রন আছে। এবং সেই ইলেকট্রনগুলো মোটেও কি নয়, স্থির নয়। যেহেতু ইলেকট্রনগুলো স্থির নয়, গতিশীল, সুতরাং তারা তাদের গতির সাথে কি কি বহন করবে, তাপ এবং বিদ্যুৎ পরিবহন করবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে ধাতব ক্লাসে ইলেকট্রন সমূহ সঞ্চারণশীল অবস্থায় থাকে, কি থাকে, সঞ্চারণশীল অবস্থায় থাকে। তাই ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ পরিবহন করে, তাপ ও বিদ্যুৎ পরিবহন করে। এটা দ্বারা আমরা মোটামুটি এস ব্লক মৌলের প্রশ্নগুলোর প্রায় শেষ ধাপে চলে আসছি। আর হয়তো অল্প কয়েকটা কোশ্চেন এস ব্লকের ক্ষেত্রে আছে, তো সেই কোশ্চেন সহ পি ব্লকের কোশ্চেন নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে চলে আসব। তো আমার এই যে দুইটা ক্লাসে প্রায় আজকে আমরা 19টা কোশ্চেন আমরা সলভ করলাম। এই 19টা কোশ্চেন তোমরা বাসায় বসে কমপ্লিট করবা। আমার ভিডিওর লেখাগুলো অবশ্যই খাতায় উঠাইয়া নিজেরা পড়বা, এরপরে বই পড়বা, দেখো খুব সহজেই তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। তো আমরা পরবর্তী ক্লাসে এস ব্লক মৌলের সর্বশেষ অংশ নিয়ে আমরা পি ব্লক মৌলটাকেও শুরু করব, ঠিক আছে। যত সে